আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ক্যালকুলেটর নিয়ে খুব বেশি ঝামেলায় পড়ে যাই। সো আপনাকে আমি এই পর্বে বাইসেকশন মেথডের প্রবলেমগুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সলভ করবেন এবং কনফিডেন্সের সাথে, আমরা আসলে বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে অঙ্ক করতে অভ্যস্ত। তো আমি আপনাকে এই ক্লাসটাতে এইটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিব যে বাইসেকশন মেথডের অ্যান্সার আপনার বইয়ের দিকে তাকানোর দরকারই নেই, আপনার অ্যান্সার বইয়ের সাথেই মিলবে। আপনার অ্যান্সার বইয়ের সাথেই মিলবে যদি বইটা সঠিক হয়। আর বই সঠিক না হলে সমস্যা নেই, আপনার অ্যান্সার মিলবেই মিলবে। এই পদ্ধতিটা আমি আপনাকে এই পর্বে শেখাবো, ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আপনি বাইসেকশন পদ্ধতিতে সকল রকমের বীজগাণিতিক ইকুয়েশন অথবা জ্যামিতিক অথবা আপনার ত্রিকোণমিতিক ইকুয়েশন, যে কোনো ইকুয়েশনকে আপনি কিভাবে বাইসেকশন মেথডে সলভ করবেন ক্যালকুলেটরের সাহায্যে। এবং আপনাকে আমি পুরো ভিডিওতে বেশ কিছু মেসেজ দেব। সো এই যে এই ক্লাসটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনি শুধু ক্লাসটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আপনার এইখান থেকে পরীক্ষায় কিছু আসুক আর না আসুক, কিন্তু আপনি বাইসেকশন পদ্ধতিটা আজীবনের জন্য এবং একটা ফাংশনকে কিভাবে ক্যালকুলেটরে ইনপুট দিতে হয় সেইটা আজীবনের জন্য আপনি শিখে যাবেন। সো ভিডিওটাকে কোনো কিছু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওতে যেই পরিমাণ ইনফরমেশন আপনি পাবেন, বাইসেকশন পদ্ধতিটা আপনি হয়তো আর কোথাও কখনো এইভাবে দেখেননি। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এবং শেষ পর্যন্ত আপনি হয়তো তাই ফিল করবেন। সো আমি আপনাদেরকে এখান থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আপনারা যারা ক্লাসটা করছেন, যদি একেবারে শেষে গিয়ে ক্লাসটা করে আপনার কাছে যদি মনে হয় যে আপনি এই ভিডিও থেকে কোনো একটা ইনফরমেশন পেয়েছেন এবং আপনার কাছে যদি মনে হয় আপনি বাইসেকশন পদ্ধতিটা এই ক্লাসটা দেখে শিখতে পেরেছেন, তাহলে আপনি যদি এটা ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে যাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই অবশ্যই জিনিসটাকে শেয়ার করবেন। কারণ এই বাইসেকশন পদ্ধতি বলেন আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস বলেন, এইখানে আমরা ক্যালকুলেশনটা খুব ঝামেলায় পাকায় ফেলি। অর্থাৎ ক্যালকুলেশন প্রতি আমাদের কনফিডেন্স কাজ করে না। তো কনফিডেন্সটা ঠিক রাখার জন্য আপনি এই বাইসেকশন পদ্ধতির এই ক্লাসটা এখান থেকে দেখবেন। আপনার বইয়ের সাথে অ্যান্সার মিলতে হবে না। এ বি যে ধরবেন আপনি বাইসেকশন মেথডে এ বি ধরতে হয়, সেই এ বিটা কি আপনি বইয়ের মতো করে ধরবেন নাকি আপনার মতো করেও চাইলে ধরা যায়, সেটা আপনি এখন এই ভিডিওতে একেবারে চয়াকার চকচকা পয়াকার পকপকা হয়ে যাবেন। সো আপনাদেরকে আমি আবারও বলছি, বাইসেকশন পদ্ধতি আপনি এতদিন যা শিখছেন শিখেছেন, যেভাবে যেখানে দেখেছেন দেখেছেন, সবকিছু ভুলে যান। জাস্ট আপনি যদি মনে করেন আপনি একটা ম্যাথ শিখবেন, এইটা দিয়ে বাইসেকশনের সকল ম্যাথ করতে পারবেন, ওই ম্যাথটা যদি আপনি শিখতে চান তবে গিয়ে আপনি এই ক্লাসটা দেখবেন। আর আবারও বলছি, আপনি যদি ক্লাসটা ইউটিউবে দেখেন, অবশ্যই অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনারা এটা জানাইতে আপনাদের খুবই 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 কষ্ট হয় না। আপনি 1 ঘন্টার ক্লাস দেখলে 1 মিনিট যদি কমেন্ট করতে দেন, আপনি আসলে খুব বেশি লস হয়ে যাবেন। আমি আপনাকে ভিডিওর মাঝখানে মাঝখানে আরো অনেকগুলো মেসেজ দিব। সো আমরা এখানে মেইনলি যে প্রবলেমগুলো সলভ করব সেগুলো নিয়ে একটু আগে কথা বলি। প্রবলেমটা হচ্ছে এই যে এইখানে দেওয়া আছে, এখানে দুই টাইপের প্রবলেম আছে, একটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন আর একটা হচ্ছে ট্রিকোণমিতিক ইকুয়েশন। এখন এই ট্রিকোণমিতিক ইকুয়েশনের মধ্যে আবার কিন্তু তুরীয় বা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন আছে। তো সেটা কোনটা? এই যে এটা তুরীয় ইকুয়েশন, এটা তুরীয় ইকুয়েশন, রাইট? সো এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ইকুয়েশন, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। আমাদের কোশ্চেন হচ্ছে কি, বাইসেকশন মেথড ব্যবহার করে বাস্তব আসন্ন মূল নির্ণয় করা, অর্থাৎ একটি বাস্তব মূলের আসন্ন মান নির্ণয় করা, এরকম কোশ্চেন। সো এখানে প্রশ্নের মধ্যে, এখানে এক একটা প্রশ্নের উত্তরে এক এক প্রশ্ন ছিল, মানে এখানে এক একটা প্রশ্নের মধ্যে বাংলা কথা এক এক রকম ছিল। তো আপনার আমি এখান থেকে যেটাই করাবো আমি বলে দিব এটার প্রশ্ন কি ছিল, আমি এখান থেকেও যেটা করাবো সেটা আমি বলে দিব এটার প্রশ্ন কি ছিল। দেখেন এখানে 4টা 5টা ম্যাথ আছে, আমি করাবো একটা, বাকি 4টা আপনি চাইলে করতে পারেন। তবে আমি আপনাকে বলবো আমি যেটা করাবো সেইটাকে আপনি 2-3 বার করে প্র্যাকটিস করে এখান থেকে যে কোনো একটা আপনি আপনার মতো করে ট্রাই করেন, না হলে আমাকে ফোন দিবেন। একই রকম ভাবে আমি এখান থেকে একটা ম্যাথ করাবো, এই একটা আপনি বারবার করে করবেন, 2-3 বার করে করবেন প্র্যাকটিস। প্র্যাকটিস করার পরে আপনি ওইখান থেকে অন্য যে কোনো একটা প্রবলেম আপনি সলভ করবেন। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। তাহলে আপনার হোমওয়ার্ক দুইটা, একটা হচ্ছে এখান থেকে আমি একটা করাবো আর একটা আপনি করবেন, আর এখান থেকে আমি একটা করাবো আর একটা আপনি করবেন। তো কিভাবে করবেন? প্রথমে আমি যেটা করাবো সেটাকে আপনি কয়েকবার ট্রাই করবেন, দেন যদি আপনি মনে হয় যে আপনি এখন কনফিডেন্ট, আপনি সবগুলো রুলস বুঝে গেছেন, দেন আপনি ফাইনালি আপনি যে কোনো একটা প্রবলেম চুজ করে এখান থেকে সেটা আপনি সলভ করবেন। সো প্রথমত এখানে আমরা বাইসেকশন পদ্ধতিতে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে যাব। তো সলভ করতে গেলে ধরেন আমি এই প্রবলেমটা এখান থেকে সলভ করবো, হ্যাঁ, 2 নম্বর প্রবলেমটা এখান থেকে সলভ করব। এখন এই 2 নম্বর প্রবলেমটা সলভ করতে গেলে আমরা তো এটা রেজাল্ট জানি না, এটা রেজাল্ট কত। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই প্রবলেমটার রেজাল্ট জানতে হবে। এই প্রবলেমের রেজাল্ট কিভাবে জানা যায়? এই প্রবলেমের রেজাল্ট জানার জন্য আপনাদের কাছে দুইটা ক্যালকুলেটর থাকা লাগবে।
কয়টা ক্যালকুলেটর লাগবে? 2টা। তো আমার কাছে আসলে খুব দামি ক্যালকুলেটর নেই, আমি খুব গরিব মানুষ। আসলে গরিব বললে হবে না, আমি আসলে খুবই অলস মানুষ। আমার ক্যালকুলেটর লাগে না, আমি ক্যালকুলেটর সাধারণত ইউজ করি না। বাট এই সাবজেক্টটাতে আপনি ক্যালকুলেটর ছাড়া কোনো ম্যাথ করতে পারবেন না। সো আমার ক্যালকুলেটর লাগে না বিধায় আমার কাছে ক্যালকুলেটর ভালো মানের নেই। তো আপনি যেহেতু স্টুডেন্ট, আপনি যেহেতু পরীক্ষার্থী, আপনার কিন্তু একাধিক ক্যালকুলেটর থাকা চাই। না থাকলে কারো থেকে ধার করে নেবেন। আপনারা সবাই টিচার, কারো না কারো ধার ক্যালকুলেটর আপনি নিতে পারবেন, বিকজ আপনার স্টুডেন্টরা আছে। এখন আপনার স্টুডেন্টদের পরীক্ষা নাই, যখন পরীক্ষা আপনার, তো তখন আপনি ওদের কাছ থেকে 2-1টা ক্যালকুলেটর ধার করবেন, তবে 3-4টা ক্যালকুলেটর নিয়ে আসবেন, কারণ যে কোনো মধ্যে 1-2টা সমস্যা হইতে পারে। তো একটা ভালো ক্যালকুলেটর নেবেন, আমি আপনাকে দেখাবো কোন কোন ক্যালকুলেটর নেবেন। এই ক্যালকুলেটর নিলে কিছু কিছু জায়গায় আপনার সমস্যা পড়ে যাবেন। তো সমস্যাগুলো কোথায় হবে সেটা বলে দিচ্ছি, আর কোন ক্যালকুলেটরটা নিলে আপনার জন্য সুবিধা হবে সেটা আমি দেখিয়ে দিব। নো প্রবলেম। তো এখন চলে আসেন, আমি আপনার সাথে অনেক কথা বলতেছি এবং আরো অনেক কথা বলবো, আপনাকে ধৈর্য সহকারে পুরো ক্লাসগুলো দেখতে হবে। বিকজ আপনি যদি খুব ভালো 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 শিখতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে একটু সময় দিয়ে শিখতে হবে। সময় দেওয়া ছাড়া আপনাকে আমি বাইসেকশন মেথড হুটহাট করে বলে শিখিয়ে ফেলতে পারবো না, সরি। আর আপনার যদি ধৈর্য না থাকে, দয়া করে আপনি ক্লাস না দেখে কেটে পড়ুন। ওকে, তো যারা ক্লাস এখনো দেখতেছেন, আমি আশা রাখি আপনারা আশাবাদী যে আপনি এখান থেকে কিছু শিখতেছেন। সো প্রথমত আমার এই প্রশ্নটাকে, এটার এক্সাক্ট সলিউশন কত, এটা রেজাল্ট কত, আমরা একটা রেজাল্ট বের করব। তো রেজাল্ট বের করার জন্য এটা ক্যালকুলেটরে তুলতে হবে। তো প্রথমত এই প্রশ্নটাকে ক্যালকুলেটরে তুলবেন। প্রশ্নটাকে ক্যালকুলেটর কিভাবে তুলবেন? এই প্রশ্নের শুধু এই অংশটুকুকে আমরা ক্যালকুলেটরে তুলবো। তো কিভাবে তুলবো সেটা, যে কোনোটাকে, এখান থেকে যে কোনোটাকে ক্যালকুলেটর আমরা কিভাবে তুলবো? দেখেন আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, তো আমি সেই ক্যালকুলেটরটা ওপেন করলাম। এই হচ্ছে আমার কাছে একটা ক্যালকুলেটর, নিশ্চয়ই এরকম একটা ক্যালকুলেটর আপনার হাতে থাকতে হবে। এটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর, নিশ্চয়ই আপনারা জানেন এটা মডেল কি। আপনারা এরকম ক্যালকুলেটর বাজারে অনেক পাবেন। সব ক্যালকুলেটরের ফাংশন সেম, সেম ওয়েতে আপনি হচ্ছে ফাংশনটাকে ওখানে ইনপুট করবেন। আমি চাইলে এই ক্যালকুলেটরটাতেও কিন্তু ওই ফাংশনটাকে ইনপুট করতে পারতাম। তো আমার ফাংশনটা কি ছিল, যেহেতু আমি ওখান থেকে চলে আসছি, ফাংশনটা ছিল হচ্ছে এক্স মাইনাস কজ এক্স। এক্স মাইনাস কজ এক্স, তো আপনি এখানে এক্স মাইনাস কজ এক্স উঠানোর আগে প্রথম চেক করবেন আপনার ক্যালকুলেটরের মোডটা কি আছে। এই যে এই মোডে ক্লিক করে, আপনাদের যে ক্যালকুলেটর আছে সেখানে মোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি অপশন পাবেন, সেখান থেকে আপনি রেডিয়ান মোডে যাবেন। যেহেতু আপনি ত্রিকোণমিতিক ম্যাথ করতেছেন, রেডিয়ান মোডে যাবেন। তো আমি এই যে এখান থেকে রেডিয়ান কিন্তু অলরেডি আমার আছে, আমি এখানে রেডিয়ানে রেখেছি, ঠিক আছে, রেডিয়ানে রেখে দিলাম। তো এবার আসেন এখানে সাইন কিভাবে তুলবেন। আমার আমার প্রশ্ন ছিল কি, এক্স মাইনাস কজ এক্স, আমি প্রশ্নটা দেখতেছি এখান থেকে, এক্স মাইনাস কজ এক্স। তো আমি প্রথমত এক্স কিভাবে তুলবেন, এক্স তোলার জন্য আপনি দেখবেন আপনার ক্যালকুলেটরের মধ্যে এই যে আলফা, যে কালারটা বেগুনি কালারের আলফা, তো আলফাতে ক্লিক করবেন। আলফাতে ক্লিক করলে দেখবেন বেগুনি কালারেই এক্স লেখা আছে। কোথায় লেখা আছে? এই যে এই ব্র্যাকেটের উপর আপনি ক্লিক করেন, এক্স চলে আসলো, ঠিক আছে। তাহলে আমি এক্স লিখলাম, এক্স দিয়ে আমার সূত্রটা কি ছিল, এক্স মাইনাস কজ এক্স, দেন মাইনাসটা, এই যে মাইনাসটা এখানে আছে, মাইনাস কজ এক্স। তো কজ এক্স কই, এই যে কজ, তো এক্স কিভাবে দিতে হয়, আলফা দিয়ে ব্র্যাকেটের এটা দিলে এক্স হয়ে গেল। তো এক্স মাইনাস কজ এক্স, এই হচ্ছে আমার প্রবলেম, আমি তুলে ফেলছি এখানে। এখন আসেন এখানে একটা জিনিস আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। আপনি এই ক্যালকুলেটরটাকে ফিক্সড করে নেবেন। দশমিকের পর আপনি কয় ঘর চান, দশমিকের পরে আপনি কয় ঘর চান, এটা ফিক্সড করবেন কিভাবে? এটা ফিক্সড করার জন্য আপনাদের ক্যালকুলেটরে দেখবেন, আপনাদের ক্যালকুলেটরে এই যে মোডে ক্লিক করলে আপনি কয়েকবার ক্লিক করলে দেখবেন ফিক্স একটা অপশন আসবে, FIX। এই FIX যে অপশনটা আসছে, এই FIX এর মধ্যে 1 এর মধ্যে আপনি 1 ক্লিক করলে ফিক্স হয়ে যাবে। তো এই যে ফিক্স আপনি কয় ঘর দিতে চান, আমি চাইতেছি 6 ঘর দিতে। তো আমি এখানে 6 ক্লিক করব। 6 ক্লিক করার পরে এরা দশমিকের পরে 6 ঘর দেখাবে, অলওয়েজ 6 ঘর দেখাবে, এটা ফিক্সড করা। তো আমি এখানেও ক্যালকুলেটরটাকে ফিক্সড করে নিই। তো ফিক্সড করার জন্য আমি এখানে সেটিংসে যাব। এটা তো আমার মোবাইলের ক্যালকুলেটর, বা এটা আপনাদের ওখানে থাকবে না, আপনারা এরকম জিনিস পাবেন না। সো আপনাদের ওখানে আপনারা কি করে নেবেন, ফিক্সড করে নেবেন। তো আমি এখানে ফিক্সড করে নিই। তো আপনাদেরকে এখানে একটা মেসেজ দেব বলছি প্রথমেই, যে আমাদের অনার্স তৃতীয় বর্ষে যারা এখন আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন সামনে, এই পরীক্ষার পরে আপনারা যারা ফোর্থ ইয়ার আমাদের কাছে পড়বেন বলে মনে হয়, বা আমাদের কাছে পড়া আপনার উচিত বলে আপনি মনে করেন, আমাদের বিভিন্ন ক্লাস দেখে আপনার যদি মনে হয় যে ফোর্থ ইয়ার আপনি এই টাইপের একটা সাপোর্ট আপনার প্রয়োজন, তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু আপনাদের বুকিং নিচ্ছি। 140 প্লাস স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে গেছে। এখান থেকে আপনি বুকিং দেওয়ার জন্য 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না। আপনাদের পরীক্ষা শেষে আমরা পরীক্ষার প্রায় 20-25 দিন বা 1 মাস পরে আপনাদের ফোর্থ ইয়ারে ভর্তি নেওয়া শুরু করব। আর ওই ভর্তির টাইমে আপনি হচ্ছে একটা অফার পাবেন, যদি আপনি এই মুহূর্তে এনশিওর করেন যে ভাই আমি প্রি বুকিং ব্যাচে আপনার কাছে পড়বো, প্রি বুকিং ব্যাচে আমাকে জয়েন করিয়ে দেন। সেজন্য আপনি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি জাস্ট বলবেন যে ভাইয়া আমি বাইসেকশন মেথডের ক্লাস দেখে এসেছি, আপনি বলছেন একটা প্রি বুকিং ব্যাচের কথা, তো আমাকে একটু প্রি বুকিং ব্যাচে অ্যাড করে দেন, আমি আপনার কাছে ফোর্থ ইয়ারের কোর্সটা অফারে পেতে চাই। তো যদি আপনি এটা বলেন হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এইটা বলেন,
তাহলে আপনাকে আমরা প্রি বুকিং ব্যাচের জন্য একটা লিঙ্ক শেয়ার করব, সেটা দিয়ে আপনি প্রি বুকিং ব্যাচে জয়েন হয়ে যেতে পারবেন। অথবা আমরা আপনাকে একটা লিস্টের মধ্যে রেখে দিব, আপনাকে আমরা ওই ভর্তির সময় ফোন করে জানিয়ে দিব যে আপনার এই টাইমে ভর্তি হতে হবে। ভর্তি হলে পরে আপনি এই অফারটা পাবেন, বা এই টাইমের পরে চলে গেলে কিন্তু আর আপনি ওই অফারটা পাবেন না। সো ভর্তির ডেটটা আপনাদের পরীক্ষারও 1 মাস পরে হবে ইনশাল্লাহ। সো যারা আমাদের কাছে ফোর্থ ইয়ারে পড়তে চান তারা ঝটপট করে কিন্তু আপনার একটা সিট কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ধন্যবাদ, ক্লাস এনজয় করতে থাকেন। আচ্ছা, দশমিকটা আমি ফিক্সড করে নিব। এই যে ফিক্সড মোড, তো ফিক্সড মোড আমি এখানে কয় গড় দিব? আমি এখানে আমার খুশি আমি এখানে আমি 6 গড় দিব। আমি গড় দিব 6 গড় দিব। দেখেন এখানে 6 গড়ে নেমে আসতেছে কিনা। আমি ফিক্সড মোড এখানে ক্লিক করলাম, ফিক্সড মোডে ক্লিক করলে আমি দশমিকের পরে এখানে 7 গড় আছে, আমি আরেক গড় কমাই দিই। আমার 6 গড় নিব আমি দশমিকের পরে, ঠিক আছে? 6 গড়, দশমিকের পরে 6 গড় এটা নিলাম। ওকে ফাইন, আমি ফিক্সড মোডটা ইউজ করতেছি, ভালো করে খেয়াল করেন। ওকে, সো আমি এখান থেকে চলে গেলাম। এবার আমার ক্যালকুলেটরের মধ্যে চলে আসেন। আমি কিন্তু এই প্রবলেমটা এখানে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই প্রবলেমটার এক্সাক্ট রেজাল্ট বের করার জন্য আপনি এই প্রবলেমটা যে কোনো ক্যালকুলেটরে তুলতে পারেন। এই ক্যালকুলেটরে কিভাবে তুলবেন? যাদের এই ক্যালকুলেটর তারা করবেন কি, তারা প্রথমে মোডটাকে কিসে নিয়ে যাবেন? মোডটাকে রেডিয়ানে নিয়ে যাবেন। আর এডি হচ্ছে 3-4 বার টিপ দিলে আপনি 2 পাবেন রেডিয়ান। এই যে মোডে ক্লিক করলে 2 পাবেন। তো সেটাতে ক্লিক করবেন, ক্লিক করে একই রকম ভাবে আলফা দিবেন। প্রথমত হচ্ছে আমার এক্স মাইনাস কজ এক্স, তাই না? তাহলে আলফাতে ক্লিক করবেন। আলফাতে ক্লিক করে এক্স আছে কোথায়? ব্র্যাকেটের উপরে। সো ব্র্যাকেটের উপরে দিলে এক্স আসবে। দেন আপনি হচ্ছে কি করবেন? মাইনাস কজ এক্স, তো কজটা দিবেন, আবার আলফা ক্লিক করে আপনি হচ্ছে এক্স দিবেন। সো আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝছেন কিভাবে দেওয়া লাগে। আমি এখানে দেখিয়েছি একই রকম ক্রাইটেরিয়া। এই ক্যালকুলেটরে যেখানে মোড আছে আমি এখানে যা যা করছি তাতে এখানেও করবেন, সেম হয়ে যাবে। তারপরে যদি না হয় আমার হোয়াটসঅ্যাপে নক করেন, আমি শিখিয়ে দিব। তো এখানে প্রবলেমটা উঠালাম, এই যে এক্স মাইনাস কজ এক্স আমি এখানে উঠালাম। এবার এটার রেজাল্ট কত? রেজাল্ট পাওয়ার জন্য আপনি দেখবেন আপনার এই ক্যালকুলেটরের শিফটের নিচে সলভ লেখা আছে কোথায়? ক্যালকের উপরে। তো অনেক অনেক ক্যালকুলেটরের মধ্যে শিফট ক্যালক 2 বার চাপলে হয়, শিফট ক্যালক 2 বার চাপতে হয়, তাহলে রেজাল্ট আসে এক্সাক্ট রেজাল্ট। বাট এই ক্যালকুলেটরটা একটু আপডেট। সো এখানে আমি কি করব? শুধুমাত্র শিফট ক্যালক চাপ দিলে CALC এটা চাপ দিলেই কিন্তু রেজাল্ট চলে আসবে। দেখেন শিফট ক্যালক। ওকে, এই যে একটু লোড হবে, লোড হয়ে এখান থেকে একটা রেজাল্ট আমাকে দেখাবে যে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? x = 0.739। দেখেন দশমিকের পরে কিন্তু আমি 6 গড় ফিক্সড করে দিয়েছি, দ্যাটস ওয়াই এখানে 6 গড় আসছে। আপনারা এলোমেলো করবেন না, আপনারা ফিক্সড করে নেবেন, 6 গড় ফিক্সড করে নেবেন, তাহলে রেজাল্টটা খুব সুন্দর করে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার এক্সাক্ট ভ্যালু। এখন আসেন এই এক্সাক্ট ভ্যালু নিলে আমার কাজ কি? আমরা বাইসেকশন মেথডে 2টা ভ্যালু চুজ করতে হয়। ফার্স্ট অফ অল প্রথমত আমরা 2টা ভ্যালু চুজ করতে হয়, সেই 2টা ভ্যালুকে আমরা নাম দিই হচ্ছে এবি। এখন এবি আমি কাকে ধরবো, সেইটা বেসিক্যালি এই সমীকরণের রেজাল্টের উপর ভিত্তি করে আমরা ধরবো। তো এই সমীকরণের রেজাল্ট যদি আমি না জানি তাহলে কিভাবে ধরবো? এই জন্য আমরা আগে এটার এক্সাক্ট রেজাল্ট কত সেটা বের করে নেব ক্যালকুলেটর থেকে। তাহলে ক্যালকুলেটরের মধ্যে আমরা এর ভ্যালু পেয়ে গেছি 739085। ওকে, এইটা। তো এখন এইবার এই মানটার একটা নিব আগে আর একটা নিব পরে। যে এবি কে আমরা সিলেক্ট করব বাইসেকশন মেথডে, এবি সিলেক্ট করব যে এবি হচ্ছে এই যে এক্সাক্ট ভ্যালুর একটা আগে নিব আর একটা পরে নিব। এখন আপনি যদি মনে করেন আমি 0.5 নিব আর একটা 1 নিব, আপনি নিতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো এই মানটা খুব কাছাকাছি নিতে। তাহলে আপনার হয়তো দেখা যাবে যে 8 9 10 ধাপের রেজাল্টটা যেটা চেয়েছে সেটাতে মিলে যাবে। এখন আপনারা এই প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে বলছে এইটার একটা আসন্ন বাস্তব মানের আসন্ন মান, এই সমীকরণের একটি বাস্তব মূলের আসন্ন মান নির্ণয় করো 3 দশমিক স্থান পর্যন্ত। কয় দশমিক স্থান? 3 দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ হবে, এটা প্রশ্নে বলা আছে। এই সমীকরণের একটি বাস্তব মূলের আসন্ন মান নির্ণয় করো যেখানে 3 দশমিক স্থান পর্যন্ত কি হবে? শুদ্ধ হবে। তাহলে এটা 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের শুদ্ধ দেখাইতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এখন এ আর বি সিলেক্ট করব। প্রথম কাজ, আমি এই এ বি কিভাবে সিলেক্ট করবেন বা কেন সিলেক্ট করবেন এগুলা কিন্তু বাইসেকশন মেথডের বেসিক ক্লাসে পড়িয়েছি। সো আমরা প্রথমত কি করব? এবি সিলেক্ট করব। তো এবি সিলেক্ট করার জন্য কি করব? এই সমীকরণের এক্সাক্ট রেজাল্ট কত সেটা বের করব। এক্সাক্ট রেজাল্ট কত পেয়েছি? এক্সাক্ট রেজাল্ট পেয়েছি x = 0.739085। সো এই যে দশমিকের পরে 6 ঘর ফিক্সড করে নেওয়া এবং এক্সাক্ট রেজাল্ট বের করে নেওয়া, এগুলো আপনি অলরেডি শিখে গেছেন। এবার আমি এবি ধরবো হচ্ছে এই দুটো এই রেজাল্টের কাছাকাছি, একটা আগে একটা পরে, একটা আগে একটা পরে। কেন একটা আগে একটা পরে? কারণ আমাদের এই সমীকরণের একটা মূল এ আর বি এর মাঝে থাকবে। তো কখন থাকবে সেটা আমরা এখন ব্যাখ্যা করব। দেখো, আমরা এখন এ ধরবো হচ্ছে কি এইটার আগে, বি ধরবো এটার পরে। কত ধরবেন আমি আপনাকে বলে দিই, আমরা এটার জন্য খুবই কাছাকাছি ধরবো। কাছাকাছি বলতে এর আগের একটা সমাধান, এর আগের একটা ভ্যালু হচ্ছে 0.70 আর পরের একটা ভ্যালু 0.80। আমি এটা নিতে পারি ডেফিনেটলি। আপনি যদি বলেন যে ভাই আমি আরো বড় রেঞ্জ নিব, নেন,
আপনি আর একটু ওয়াইড মার্জিনে নিতে পারেন। তো আমি ওয়াইড মার্জিনে নিব না, আমি কাছাকাছি ভ্যালু দিয়ে সবসময় চেক করব। সো প্রথমত আমরা তাহলে কি করব, প্রথম কাজ হচ্ছে আমরা এখন এ বি ধরবো। তাহলে এ কত, এ আমরা ধরবো হচ্ছে 0.70, বি কত, বি ধরবো হচ্ছে 0.80, কারণ এটার আগে পরে ধরতে হবে, এর আগে পরে ধরলে আমাদের রেজাল্ট আসবে। তো আমরা এখন চলে গেলাম এখানে সলিউশন করার জন্য, যে আমার প্রশ্ন হচ্ছে x মাইনাস cos x। তাহলে প্রথমত যে কাজটা করবেন, প্রথমত ধরে ফেলবেন যে ধরি f of x equals to x minus cos x, এইটা এইটা ঠিক আছে, এইটা। তো এটার এক্সাক্ট ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছি, পরীক্ষার হলে কিন্তু এটা বের করার খাতার মধ্যে লেখার দরকার নেই, আপনি আলাদা করে লিখে রাখবেন। তো ধরি f of x equals to এত এবং a equals to 0.70, এখন 70 লিখবেন না, আপনি দশমিকের পরে 6 ঘর লিখবেন। তাহলে 70 তো আপনি ধরবেন, তাহলে এখানে আরো 4টা শূন্য দিয়ে 6 ঘর মিলিয়ে নেবেন, ঠিক আছে। a equals to এত ধরলাম এবং a equals to এত ধরে v equals to কত ধরবো, 0.800000, ঠিক আছে। a আর b ধরে নিলাম। কেন ধরছি বলেন তো, ওই যে আমরা এটা বাইসেকশন করব, আর বাইসেকশনের বেসিক আমরা আগের লেকচারে পড়েছি, একদম প্রথম লেকচারে। তো আপনারা অনেকে এটা জানেন যে আসলে এই সমীকরণে একটা মূল বের করতে হবে কি, এরকম দুটা এ বি ধরে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে প্রথম আসন্ন মান পাওয়া যাবে। সো আমরা এখন তাহলে কি করব, এবার এ আর বি এর মধ্যে কি এই ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা, এবং এর মধ্যে কি এ আর বি এর মধ্যে কি এই সমীকরণের একটা এক্সাক্ট ভ্যালু আছে কিনা, মূল আছে কিনা। আমরা তো দেখেছি সমাধানটা এটার মধ্যেই আছে, তার মানে মূল এখানে আছে। তো এটা আমরা লিখে দিব, আমরা এখানে লিখে দিব কি, আমরা এটা লিখবো যে এটা একটা ভিত্তি আছে, কিভাবে লিখবো, কিসের উপর ভিত্তি করে। আমরা এখন লিখবো যে এখন f of a equals to কত, অর্থাৎ a হচ্ছে 0.70, এইটা আমার এই ফাংশনটার মধ্যে বসালে x এর জায়গায়, তাহলে এটা রেজাল্ট কত আসে। এখন এইটা ক্যালকুলেটর থেকে কিভাবে বের করবেন, এইটা ক্যালকুলেটর থেকে বের করবেন কিভাবে সেটা আমি আপনাকে দেখায় দিই। f of a সমান আমরা কত ধরছি, 0.70, b সমান কত ধরছি, 0.80। ভালো করে খেয়াল করেন এটা কিভাবে আমরা দেখাচ্ছি। ক্যালকুলেটরের মধ্যে দেখেন এই যে আমার ফাংশনটা এখানে উঠানো আছে, রাইট। সো আমি এই ফাংশনটাতে আবার এখানে ক্লিক করবো, অর্থাৎ ফাংশনটা উঠাবো, আমরা ফাংশনটা আবার ক্যালকুলেটরে উঠাবো। উঠানোর পরে আপনি শুধুমাত্র ক্যালক ক্লিক করলে আপনার কাছে এক্স এর ভ্যালু চাইবে। ওটা তো রেজাল্ট, এক্সাক্ট রেজাল্ট আগে আগে বেরিয়ে আসছে, আমরা সেটা রেখে দিলাম। এখন আমার কাছে কি চাইবে, আমার কাছে এটার এক্স এর একটা ভ্যালু চাইবে। তো ভ্যালুটা কত দিবেন আপনি, 0.70 দিবেন। কত দিবেন, 0.70, 0. আচ্ছা, শুধু 0.70 দিলেও আপনি দেখবেন যে ওখানে অটোমেটিক্যালি 6 ঘর নিয়ে নিবে। কেন নিয়ে নিবে, আচ্ছা আমরা এখানে 7 ঘর কেন পাচ্ছি, আমরা কয় না 6 ঘরই পাচ্ছি, ঠিক আছে। দশমিকের পর আমরা 6 ঘর ফিক্সড করেছি, এখানে 6 ঘরই আসবে। তাহলে 0.70 লিখছি, কিন্তু ওখানে 6 ঘরে নিয়ে নিয়েছে, কারণ আমি ফিক্সড করে দিয়েছি। বাট আপনি পরীক্ষার খাতায় অবশ্যই 6 ঘর লিখবেন, যে জায়গাগুলোতে আমি লিখতেছি আর কি। তো 70 দিলে এটা রেজাল্ট কত আসবে সেটা আপনি এই যে ইকুয়াল ক্লিক করলেই দেখেন এটা রেজাল্ট আসছে 0. -0. খেয়াল করেন ভালো করে, -0. আমি যেহেতু লিখে রাখছি, আমি একটু আপনাদেরকে এখান থেকেই ব্যাখ্যা করে দিই, ঠিক আছে। আমি একটু এখান থেকেই ব্যাখ্যা করে দিই, যেহেতু আমি এখানে লিখেই রাখছি। আমি এখানে আপনাকে দেখালাম যে এটা কিভাবে বের করতে হয়। একই রকম ভাবে আপনি যদি মনে করেন যে আপনি বের করবেন, কি বের করবেন, এফ অফ বি কত, 0.80। তাহলে এফ অফ এ বের করলাম প্রথমত, এরপর এফ অফ বিটাও আমরা এখানে বের করে দেখি আসলে। আবার এই ক্যালকে ক্লিক করবেন, কিচ্ছু করতে হবে না, ফাংশনটা যেমনি আছে এমনি পড়ে থাকবে। আবার ক্যালকে ক্লিক করলে আপনি হচ্ছে 0.80টা বসায় দিবেন। দেখেন আপনার এই 0.80 রেজাল্ট কত, সেটার জন্য এখানে ইকুয়াল ক্লিক করবেন, রেজাল্ট আসছে হচ্ছে 0.103293। সো এই যে এই জিনিসগুলো আমি আগে কিন্তু করে রেখেছি, অঙ্কটা আমি অ্যানালাইসিস করে আগে বের করে রেখেছি। তো আপনারা এটা কিভাবে লিখবেন, ফাংশনটা এখানে লিখে জাস্ট ক্যালকে ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, এই যে ক্যালকে ক্লিক করবেন, আপনার কাছে এক্স এর ভ্যালু চাইবে। তো কোন ভ্যালুটা দিবেন, আপনি এ বি এর ভ্যালুগুলো এখানে ইনপুট করে দেখাবেন যে এটার ভ্যালুগুলো আসলে কত আসে, ফাংশনাল ভ্যালু। তো আপনার এটার জন্য কি প্রত্যেকবার আর ফাংশনটা লিখতে হবে না, একটা ক্যালকুলেটরের মধ্যে আপনি এই ফাংশনটা উঠায় রাখবেন, আর শুধুমাত্র ক্যালক ক্লিক করে ক্যালক এই সিএএলসি ক্লিক করে এক্স এর ভ্যালু দিবেন, সমান দিবেন, একটা আউটপুট আসবে, ঠিক আছে। এটা ভালো করে খেয়াল করেন, এইভাবে আমরা বের করব। তো এখন আমরা এর মানও বের করলাম, এফ অফ বি এর মানও বের করলাম। এই যে এটা 0.80 দিলাম না, এটার ভ্যালু আসছে হচ্ছে এইটা। তো আমরা এফ অফ এ এর ভ্যালুটা একটু আগে বের করলাম, তো আমরা সবই বের করলাম এই যে। আচ্ছা, এফ অফ এ বি আমরা এগুলা বের করলাম। তো এফ অফ এ কত আসলো, এফ অফ এ আসছে আমাদের -0.6482। এটা আমরা একটু আগে দেখেছি, আমি আবার আপনাকে দেখায় দিই, সমস্যা নেই। ক্যালকে ক্লিক করবেন, এক্স এর ভ্যালু কত দিবেন, এক্স এর ভ্যালু দিবেন হচ্ছে 0.70। তাহলে 0.70 বসিয়ে দেন। আপনার তো পুরাটা দিতে হবে না, কারণ আপনি এখানে সাজিয়ে নিয়েছেন, এই যে
0.064 0.064 হ্যাঁ এটাই আসবে। সো আপনি এখানে এই ভ্যালুগুলো লিখবেন। কোনগুলো? এই যে এখানে চলে যাবেন, এখানে গিয়ে আপনি লিখবেন এফ অফ এ এর ভ্যালু কত আসছে। এফ অফ এ এর ভ্যালু আসছে -0.0648। একটুও ভুল করা যাবে না এই জায়গাগুলোতে, এগুলো একবারে ফিক্সড। আপনি যখন এবি ফিক্সড করছেন তারপর আর কোথাও কিন্তু ভুল করলে পুরো অঙ্কের অ্যান্সার কিন্তু আর মিলবে না, আপনি তখন কিন্তু এলোমেলো হয়ে যাবেন। সো এই জায়গাটা আপনাকে ফিক্সড ক্লিয়ার থাকতে হবে একদম। 84842 এফ অফ এ আমরা এটা পেলাম। এফ অফ বিটাও আমরা বের করে নিব। এফ অফ বি মানে হচ্ছে এই যে এইটাকে এই ফাংশনে বসালে কি রেজাল্ট আসে সেটা আমরা অলরেডি দেখেছি। আমরা বের করেছি কত আসছে, আমরা বের করেছি আসছে হচ্ছে 0.103 যেটা আমরা দেখিয়েছি একটু আগে, এই জিনিসগুলো আসছে। এখন এই যে এই সমীকরণটার একটা বাস্তব মূল কি এ আর বি এর মধ্যে আছে কিনা, ডেফিনেটলি আমরা দেখেছি আছে। এখন এটা আমরা কি লজিকে বলবো, আমরা বলবো যেহেতু এফ অফ এ আর এফ অফ বি দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট, এফ অফ এ আর এফ অফ বি যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, এফ অফ এ আর এফ অফ বি যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে ওই এফ এ আর বি এর মধ্যে এই এফ অফ এক্স ফাংশনটার একটা বাস্তব মূল থাকে। এটা হচ্ছে বাইসেকশন পদ্ধতির মেইন একবারে মানে মুদ্রা কথা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি বলতে পারি, তো আমরা এখানে এটাকে কিভাবে প্রুভ করবো, আমরা এটাকে প্রুভ করার কিছু নেই, আমরা এটাকে জাস্ট এভাবে লিখবো যে যেহেতু এফ অফ এ ইন্টু এফ অফ বি এইটা নেগেটিভ আসতে হবে, মানে জিরো অপেক্ষা ছোট। যেহেতু এইটা জিরো অপেক্ষা ছোট, তাহলে সুতরাং এ বি এর মাঝে এফ অফ এক্স অবিচ্ছিন্ন এবং এ বি এর মাঝে অন্তত পক্ষে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বাস্তব মূল বিদ্যমান। ঠিক আছে, এইটুক পর্যন্ত আপনাকে লিখতে হবে। এটা কিসের উপর ভিত্তি করে লিখবেন, এই এফ অফ এ আর এফ অফ বি এর গুণফলটা জিরো অপেক্ষা ছোট। আপনি কিভাবে বুঝছেন, এই যে এফ অফ এ এর ভ্যালু তো মাইনাস আর এফ অফ বি এর ভ্যালু তো পজিটিভ, তাহলে নেগেটিভ আর পজিটিভ গুণ করলে নেগেটিভ হয়, দ্যাটস আমরা বলতে পারি এটা। আর এইটা হলেই এ আর বি এর মাঝখানে কি হবে, ফাংশনটা হবে অবিচ্ছিন্ন এবং ওই ফাংশন ইকুয়ালস টু 0 সমীকরণের একটা বাস্তব মূল এ বি এর মাঝে থাকবে। এতটুকু ব্যাপার আপনারা আশা করছি ক্লিয়ারলি বুঝে গেছেন। তো এখন প্রথম আসন্ন মূল, তাহলে প্রথম আসন্ন মূলটা কি হবে, এখন প্রথম আসন্ন মূল যেহেতু বাইসেকশন আপনারা নিশ্চয়ই জানেন, ওই এ বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম, আপনারা বাংলায় এইভাবে লিখবেন না, আপনারা এইভাবে লিখে দিবেন যে প্রথম একম, ঠিক আছে, একম। তাহলে এখন প্রথম আসন্ন মান বা আসন্ন মূল, প্রথম আসন্ন মূল এক্স নট ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2। তো এ কত ছিল, আপনারা এই জায়গায় এ আর বি এর ভ্যালুগুলো অবশ্যই দশমিকের পরে 6 ঘর করে বসাবেন। এ কত ছিল 0.70, এ হচ্ছে 0.7000, 6 ঘর পূরণ করবেন, ওকে। দেন এখানে হচ্ছে 0.8000 আরো একটা 0 বাই 2, ঠিক আছে। বাই 2 করলে কত হয়, বাই 2 করলে রেজাল্ট কত হয়, বাই 2 করলে এই যে 7 আর 8 যোগ করলে তো আপনারা নিশ্চয়ই জানেন 13, 13 2 ভাগ করলে কত 6.5, তার মানে এটা হবে 65। তাহলে এটা সমান কি হবে, এটা সমান হচ্ছে 0.65, দশমিকের পরে অবশ্যই 0.6টা করে নেবেন, মানে শূন্য বলতে দশমিকের পরে 6 ঘর করে নেবেন আর কি, 3 ঘর, আমি একবার বেশি লিখে ফেলছি,
6 ঘর করে নেবেন। ওকে, এখন আপনি আসলে এইটার জন্য একটা ক্যালকুলেটর নিয়ে আসতে হবে। তো এই ক্যালকুলেটরটা যদি আমার হাতে যেটা ছিল সেটা হয়, তাহলে কিন্তু ঝামেলা আছে ভাই। এটার মধ্যে আপনি ভগ্নাংশ লিখতে পারেন না, দ্যাটস ওয়াই আপনি প্রথমে এই দুটাকে যোগ করে তারপর আবার 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, প্রতিনিয়ত এই কাজটা করতে হচ্ছে। তো আমি সেটাই করব। আমার এখানে প্রথমে কি করতে হবে, প্রথম হচ্ছে এই দুটাকে যোগ করতে হবে। তাহলে 0.70 প্লাস 0.80, এই দুটাকে যোগ করলাম, দেন আমি ভাগ করলাম হচ্ছে কত দিয়ে, 2 দিয়ে, ভাগ 2। এই কাজটা আপনাদের ওই ভালো ক্যালকুলেটর হলে আপনি সরাসরি এইটা বসায় দিতে পারবেন। তো প্রতিনিয়ত এই যে দেখেন আমি এখানে ভাগ করে রেজাল্ট পাইছি হচ্ছে 0 পয়েন্ট, আমি তো ভুল করলাম না, এটা ভুল হয়েছে, তো এটা আসবে 75, 0.75, আমি না দেখে লিখে ফেলছি তো, 0.75, ঠিক আছে, 0.7500, অবশ্যই অবশ্যই 6 ঘর পূরণ করে নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্রথম আসন্ন মূল। আশা করছি এইটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝে গেছেন। এবার আসেন, প্রথম আসন্ন মূল বের করার সাথে সাথে আপনার যেটা করতে হবে, এই প্রথম আসন্ন মূলটাকে মেইন ফাংশনে বসিয়ে তার ভ্যালুটা বের করতে হবে। তাহলে যেখানে, এটা কেন করতে হবে একটু পরে বলছি, যেখানে f of x নট, f of x নট মানে কি, এই যে মেইন যে ফাংশনটা সেটার মধ্যে x এর ভ্যালু এটা বসাবো। এখন আপনি কি এটা কি প্রত্যেকবার ফাংশনটা লিখে লিখে বসাবেন? না, আপনার তো একটা ক্যালকুলেটরের মধ্যে ওই ফাংশনটা উঠানো আছে। কোথায়? এই যে আমার হাতে যে ক্যালকুলেটর আছে এখানে, এই ক্যালকুলেটরে কিন্তু আমার ফাংশনটা অলরেডি উঠানো আছে। তো আমি এখানে কি করব, f of x নট, x নট এর ভ্যালু কত এসছে, x নট এর ভ্যালু আমার আসছে কিন্তু 0.75। আমি শুধু ওই দশমিকের পরে শূন্যগুলো আমি লেখার দরকার নেই, কিন্তু ওখানে অটোমেটিক্যালি উঠিয়ে নিবে, কারণ এটা ফিক্সড করে আমি নিয়েছি আগেই। তাহলে এখানে আমি কি করব, এখানে ক্যালক ক্লিক করব, 0.75টা বসিয়ে দিব, 0.75 দিয়ে দিলাম। ওর রেজাল্ট আমি চাইতেছি, ওর রেজাল্ট কত আসলো, 0.18311, 0.18311। এটা আপনার ওই ক্যালকুলেটর থেকে আপনি বের করে নিয়ে আসবেন। তো চলে আসেন, আমাদের এখানে আমি লিখে রেখেছি আগে, বিকজ আমার তো আসলে এই অঙ্কটা আগে একবার প্র্যাকটিস হয়ে গেছে। সো আমি এখন এখানে কি করব, এখানে লিখবো হচ্ছে 0 পয়েন্ট কত আসছে, এফ অফ এক্স নট কত, এফ অফ এক্স নট আসছে হচ্ছে 0.018। আমি এটা দেখে লিখি, কারণ ভুল হলে কিন্তু ঝামেলা আছে, ভুল করা যাবে না। 0.18311, ঠিক আছে। আরে 311, দশমিকের পরে 7 ঘর লিখতে হবে, বাট আমার ক্যালকুলেশন গুলোতে আমি ফিক্সড করে নেওয়াতে 7 ঘর লেখা লাগতেছে না, শুধু অশূন্য পদগুলো লিখলেই হয়ে যায়। সো এটা হচ্ছে আমার এফ অফ এক্স নট। এবার আসেন পরবর্তী ধাপ আমি কিভাবে যাব, পরবর্তী ধাপে কি হবে। তো এই জন্য এখন আমরা চেক করব আবার, আবার, আচ্ছা এখানে আবার না দিয়ে আমরা লিখতে পারি এখন, ঠিক আছে। এখন দেখেন এফ অফ এক্স নট এর ভ্যালু আমার এখানে শিওরলি বসে যাবে, এফ অফ এক্স নট আমার এখানে চলে আসবে, শিওরলি চলে আসবে। এবার আসেন সাথে কি আসবে, সাথে কি এফ অফ এ আসবে নাকি এফ অফ বি আসবে, মানে আগের ধাপে যাদের উপর দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি তাদের মধ্য থেকে কি একজন এখানে আসবে। এন্ড কোনজন আসবে, এই যে এই জন যে চিহ্ন বিশিষ্ট, এই জন, অর্থাৎ এই যে এই প্রত্যেক ধাপে আমি যে জনকে পাবো সেইটা যেই চিহ্ন বিশিষ্ট, সেই চিহ্ন ব্যতীত যে আগের ধাপে ছিল সে আসবে। তাহলে আমার এক্স নটটা, এফ অফ এক্স নটটা কোন চিহ্ন, পজিটিভ সাইন। তাহলে এখানে এখানে নেগেটিভ সাইনে কে ছিল, এখানে নেগেটিভ সাইনে ছিল এফ অফ এ। তাহলে এখানে আমার চলে আসবে কে, এফ অফ এ। তাহলে এখানে আসবে হচ্ছে এবং এফ অফ এ লেস দেন 0, তাই না, এটাই তো লেস দেন 0 হবে। তো আমার এখন মূলটা কোথায় চলে আসবে, মূলটা এ আর বি এর মধ্যে ছিল, এবার আরো নিকটে চলে আসছে। অর্থাৎ আমার এই যে এইটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এখন ধরো এটা হলো আমার এক্স নট, তো মূলটা এখন এ আর এক্স নট এর মাঝখানে আসছে, এইখানে চলে আসছে। পরের ধাপে আমি আবার এখানে চলে আসবো, তখন মূলটা হয় এখানে থাকবে অথবা এখানে থাকবে। এভাবে আমি আরো কাছে চলে আসবো, আরো কাছে চলে আসবো, তখন মূলটা হয় এখানে থাকবে অথবা এর মধ্যে থাকবে। তো এখন আমি আবার আবার তাকে 2 ভাগ করবো, তখন মূলটা এইখানে চলে আসবে, আবার 2 ভাগ করলে এখানে চলে আসবে, আবার 2 ভাগ করলে এখানে চলে আসবে। এভাবে মূলগুলো একেবারে আমার মূলের নিকটে চলে যাওয়া যাবে। তো এটা হচ্ছে বাইসেকশন পদ্ধতি, মূলত প্রত্যেক ধাপে ভাগ করে করে আমরা মূলের নিকটে যাচ্ছি আর কি। তো এখন এফ অফ এক্স নট আর এফ অফ এ, এটা যেহেতু শূন্য অপেক্ষা ছোট, তাহলে আমার দ্বিতীয় আসন্ন মান, তাহলে এরপরে কি চলে আসবে, দ্বিতীয় আসন্ন মূল। তো দ্বিতীয় আসন্ন মূল হচ্ছে x1, x1 ইকুয়ালস টু কি হবে, এই যে আমি যেটার উপর সিদ্ধান্ত নিচ্ছি সেই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে হবে কি x নট প্লাস a বাই 2।
তো আমার এখন একই রকম ভাবে আমি এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তো আমার এই যে এক্স নট এর ভ্যালু কত আসছে, এক্স নট এর ভ্যালু কিন্তু এটা আসছে। ক্যালকুলেটরে এটা বসাবেন, এটা কিন্তু অলরেডি আছে, অলরেডি ক্যালকুলেটর একটাতে কিন্তু এটা আছে। এই যে আমার এই ক্যালকুলেটর থেকে কিন্তু আমি এটা মুছি না, আমি দুটা ক্যালকুলেটর ইউজ করতেছি, তার মানে আমার আগের দফে এই যে এক্স নট এর ভ্যালু আমি বের করছি এখানে আছে। তাহলে এবার কি করতে হবে, সেটার সাথে আবার এ কে যোগ করতে হবে, সেটার সাথে আবার এ কে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার এখানে যেটা আছে অলরেডি এক্স নট, এক্স নট এর সাথে আমি কাকে যোগ করব, প্লাস দিব এ, এ কত ছিল 0.70, তাহলে 0.70, কারণ আমি ফিক্সড করে নিয়েছি, পরে এগুলো লেখার দরকার নেই, ওই যে অশূন্য পদগুলো লিখলে হয়ে যাবে, পরবর্তীগুলো সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। তাহলে এখানে চলে আসেন, এটা আসছে হচ্ছে 1.45, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলাম, রেজাল্ট আসছে 0.725, 0.725। তাহলে প্রথম আসন্ন মূল, দ্বিতীয় আসন্ন মূল কত আসছে, দ্বিতীয় আসন্ন মূল আসছে হচ্ছে 0.725। তাহলে এখানে মানগুলো আগে বসাই, মানগুলো কত বসবে এখানে, 0.75, 0.00 এবং 0 প্লাস হচ্ছে এ, এ কত ছিল 0.70, 0.70, 0, 0, 0 এবং 0, এটার সাথে নিচে আসবে কত 2, ভাগ করে দেন, ভাগ করলে রেজাল্ট কি আসতেছে, ভাগ করে রেজাল্ট কি আসতেছে, এটাকে ভাগ করলে রেজাল্ট কি আসতেছে বলেন, এটাকে ভাগ করলে এই যে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট কি আসবে, আপনারা এটার জন্য ওই যে এই যে 2 দিয়ে ভাগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে 0.725। তাহলে এটার সময় আমি কি লিখবো, 0.725, এবং পরবর্তীতে বাকি যে 6 ঘর পূরণ করতে হবে সেটার জন্য আমরা বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দিব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার দ্বিতীয় আসন্ন মূল। এবার বলেন পরবর্তী ধাপে যাব তৃতীয় আসন্ন মূলের জন্য। তাহলে তৃতীয় আসন্ন মূল যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সরাসরি আগে f of x1 বের করতে হবে। তাহলে এখন f of x1, তাহলে f of x1 ইকুয়ালস টু, নিশ্চয়ই আমরা কিভাবে বের করব, x1 এর ভ্যালু কত আসছে 0.725, এই 0.725টাকে কোথায় যাবেন, কোথায় নিয়ে বসাবেন, এই 0.75 কে ক্যালকুলেটর এইটাতে নিয়ে বসাবেন, কোথায়, এই যে এইখানে আপনি জাস্ট কি করবেন, এই ফাংশনটা আপনার একটা ক্যালকুলেটরে এই ফাংশনটা উঠায় রাখবেন, আরেকটা ক্যালকুলেটরে শুধুমাত্র ওই যে দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ, এই কাজটা করবেন, দুইটা ক্যালকুলেটরে দুইটা আলাদা পার্ট করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এটা এখানে উঠায় রাখবেন, প্রত্যেক ধাপে আপনার কিছু ক্লিয়ার করতে হবে না, জাস্ট এখানে ক্লিক করবেন, এক্স এর ভ্যালু চাইবে, তো এক্স এর ভ্যালুটা আমরা এখন কত দিব, x1টা, তো x1 এর ভ্যালু আমার কত এসেছিল, আমরা ওই পেজে দেখেছি, x1 এর ভ্যালু ছিল হচ্ছে 0.725, তাহলে 0.725, এরপরে দশমিকের পরে বাকি যে অংশটা ওটা অটোমেটিক্যালি সে নিয়ে নেবে, আমাদের অশূন্য পদগুলো শুধু বসাইতে হবে। রেজাল্ট আসছে কত, মাইনাস 0. মাইনাস রেজাল্ট কত আসছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ওখানে গিয়ে বসাবো, আমার তো এখানে লেখা আছে। তো এই কাজটা আমি বারবার করতেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি বারবারই এই কাজটা করব। আপনারা একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, প্রথমবার আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, পরবর্তী ধাপে দেখবেন যে আপনি নিজে যখন করবেন খুবই সহজ হয়ে যাবে। তাহলে এটা আসছে কত, 0.23 মাইনাস 0.023 খুব সাবধানে, এক গড় কম লেখা যাবে না, দশমিকের পর আমি 6 ঘর ফিক্সড করে দিয়েছি, আপনারা 6 ঘর দিয়ে করবেন, বেশি করার দরকার নেই। এই অঙ্কটা কয় ধাপে গিয়ে মিলবে জানেন, আমি অঙ্কটা তো করছি, সো এই অঙ্কটা আপনাদেরকে আমি নোটটা শেয়ার করব, আপনারা জাস্ট এই প্রসেসিংটা দেখেন, কোনো নোট করতে হবে না এখানে, আপনি নোটটা এখান থেকে দেখে নেবেন, এটা দেখলে আপনার হয়ে যাবে, এরপর প্র্যাকটিস করতে পারবেন। আমি এখানে আপনাকে দিয়ে দেবো, এটা হচ্ছে 10 বারে গিয়ে মিলছে, 10তম বারে গিয়ে এই জিনিসটা মিলে যাবে। সো আপনাদের যদি এতটুকু দেখার পর আপনার যদি মনে হয় আপনি নোট দেখলে পারবেন, আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানান বা হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই আমাকে নোটটা দেন, এই বাইসেকশন মেথডে নোটটা দেন, আমি আপনাকে দিয়ে দিব। সো এখানে চলে আসেন, এটা হচ্ছে f of x1, যেটা আসছে কত নেগেটিভ। তাহলে এখন আমার পরবর্তী ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, আবার এখন f of x1টা এখানে বসে যাবে, এখন সাথে কে আসবে, সাথে কাকে গুণ করবেন, যে আগের ধাপে পজিটিভ ছিল, কারণ f of x1 তো নেগেটিভ, তাহলে f of x1 তো আসবেই, যাকে আমি পাচ্ছি সে আসবেই, তাহলে আগের ধাপ থেকে কাকে আনবো, এই যে চিহ্ন বিশিষ্ট তার বিপরীত চিহ্ন বিশিষ্টকে আনবো, তাহলে এখানে ও হচ্ছে নেগেটিভ, তাহলে আগের ধাপের পজিটিভ যে ছিল তাকে আনতে হবে, তাহলে আগের ধাপের পজিটিভ কে ছিল, আগের ধাপের পজিটিভ ছিল কিন্তু x0, f of x0, তাহলে এখানে চলে আসবে হচ্ছে f of x0 লেস দ্যান 0, ঠিক আছে। নিশ্চয়ই আপনি দেখেন, এটা যেহেতু পজিটিভ, এটা যেহেতু নেগেটিভ, f of x0টা কি ছিল, পজিটিভ ছিল, দুটো গুণ করলে জিরাফকা ছোট হবে, তার মানে মূলটা তাদের মাঝখানে চলে আসছে। তো তাহলে আমরা কি বলতে পারি, আমাদের দ্বিতীয় আসন্ন মূল কিন্তু অলরেডি শেষ, এবার তৃতীয় আসন্ন মূলে আমরা যাব।
তাহলে সুতরাং তৃতীয় আসন্ন মূল, তো তৃতীয় আসন্ন মূলটা কি হবে? এবার আমরা তৃতীয় আসন্ন মূলটা বের করি। তাহলে তৃতীয় আসন্ন মূল, x2 x2 ইকুয়ালস টু কি হবে? এই দুইটার যোগফলের অর্ধেকের মধ্যে আসবে, তাহলে x1 প্লাস x0 বাই 2। তো এটার ভ্যালুগুলো বসাও। এই যে x0 x1 এগুলোর ভ্যালু কত? আমরা x0 x1 এর ভ্যালু কিন্তু পেয়েছি। এই যে x0 এর ভ্যালু হচ্ছে এই যে এইটা, আর x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এই দুটাকে যোগ করে, ওই যে ওইটা আর এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এই ভ্যালুগুলো আমরা কিন্তু অলরেডি যোগ করে 2 দিয়ে ভাগ, এটা কিভাবে করবেন? ওই যে আরেকটা ক্যালকুলেটর আপনি রেখেছেন, এটার মধ্যে আগেরটা কিন্তু অলরেডি আছে, অর্থাৎ এটার মধ্যে x1 কিন্তু অলরেডি সেভ করা আছে। আপনি এই ক্যালকুলেটরটা কিন্তু ফাংশনটার জন্য ইউজ করবেন না, ফাংশনটার জন্য একটা ক্যালকুলেটর আর এই কাজটা করার জন্য একটা ক্যালকুলেটর, অর্থাৎ এই যে এই x, এই যে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করার জন্য একটা ক্যালকুলেটর ইউজ করবেন, আর ওই ফাংশনটাকে উঠে রাখবেন একটা ক্যালকুলেটর। কারণ প্রত্যেক ধাপে ধাপে কিন্তু আপনার এই যে এই ভ্যালুটা বের করা লাগতেছে। তো এই ভ্যালুটার জন্য ওই ফাংশনটা ওখানে রেখে দিবেন, ওখানে রেখে দিয়ে আপনি জাস্ট কি করে নেবেন? প্রত্যেক ধাপে ধাপে x এর ভ্যালুগুলো ইনপুট করে মানটা বের করে নেবেন। আপনার তাহলে ফাংশনটা প্রত্যেক বারে লিখতে হবে না। তাহলে এখন চলে আসেন, তৃতীয় আসন্ন মূল আমরা পেয়ে গেলাম কি? এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই দুটো হচ্ছে আমার 0.75000 প্লাস 0.72500। ওকে, 6 ঘর পূরণ করতে হবে, লিখবেন 6 ঘর, এখানে নিচে 2 দিয়ে ভাগ দিবেন, দেন রেজাল্ট কত আসে, দেন আপনি রেজাল্টটা কিন্তু ক্যালকুলেট করে আপনি পেয়ে যাবেন। আমি আর ক্যালকুলেটরটা দেখালাম না এখানে, এই যোগ বিয়োগটা আমি আর দেখাচ্ছি না। আমি এখন বই থেকে বাকিটা, এই বই থেকে বলতে আমি যে অ্যানালাইসিস করেছি সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এটা রেজাল্ট আসছে হচ্ছে 0.7375, 0.7375, এটা কত? 0.7375, এটা হচ্ছে অশূন্যক পদ। তাহলে 6 ঘর পূরণের জন্য বাকি দুটা কি দিয়ে দিব? শূন্য দিয়ে দিব। ঠিক আছে, হয়ে গেল 6 ঘর। তাহলে এটা হচ্ছে তৃতীয় আসন্ন মূল। তো সাথে সাথে আমার কি বের করতে হয়? সাথে সাথে f of x2 টা বের করতে হয়। f of x2 টা কোথায় থেকে বের করতে হবে? এই যে এই 7375, এটা গিয়ে কিন্তু আমার আরেকটা যে ক্যালকুলেটর আছে, যেটা আমরা অলরেডি ধরে রেখেছি ক্যালকুলেটর, এই যে এখানে যে ক্যালকুলেটর আমরা রেখেছি, এখানে কত? তৃতীয় আসন্ন মূলটা 737500 বসিয়ে দিব। তাহলে এখানে কিভাবে বসাবেন? কিচ্ছু করতে হয় না, এটা আপনার একটা ক্যালকুলেটর অলরেডি উঠানো আছে, আপনি প্রত্যেক ধাপে ধাপে মান বের করতেছেন, কিচ্ছু ক্লিয়ার করতে হবে না। জাস্ট ক্যালকে ক্লিক করবেন, এক্স এর ভ্যালু চাইবে, এক্স এর ভ্যালু এখন আপনি কত দিবেন? 0.7375, 0.7375 অশূন্য ভ্যালুগুলো বসালেই আপনার ওখানে বাকিটা ও নিয়ে নিবে। আমাদের যেখানে রেজাল্ট দেখাইতে হবে সেখানে আমরা শুধু লিখবো। ইকুয়াল দিলে কত হয়? এটা আসে হচ্ছে -0.002652, -0.002652। এটা আমার অলরেডি আগ থেকে করা আছে, আমি এই জায়গাটা আপনাকে দেখানোর জন্য বারবার করতেছি। তো আসলে এটা আপনারা নিজেরা একবার করলে দ্বিতীয়বার দেখবেন যে আপনারা আর করতে হবে না। তো এটা রেজাল্ট কত আসতেছে? এটা রেজাল্ট আসতেছে হচ্ছে 0.-0.002 এইটা আসছে। তো এটা তো নেগেটিভ আসছে, তো আমরা এখন কি করব সাথে সাথে? তাহলে এখন f of x2 টাকে তো আমরা নিয়ে আসবোই, কিন্তু তার সাথে কাকে নিয়ে আসবো? আগের ধাপে যে পজিটিভ ছিল, কারণ f of x2 নেগেটিভ, সো আগের ধাপে যে পজিটিভ সেখানে আসবে। তাহলে আগের ধাপে পজিটিভ ছিল হচ্ছে f of x0, f of x0 টা পজিটিভ, দেখেন এটা কিন্তু নেগেটিভ, সো এটা আসবে না, তাহলে f of x0 টা আসবে। তাহলে f of x0 লেস দ্যান 0, সো মূলটা হয়ে যাবে এখন x2 আর x0 এর মধ্যে, x2 আর x0 এর মধ্যে মূলটা চলে আসবে। তাহলে এখন মূলটা কোথায় হবে? তাহলে সুতরাং আমরা লিখতে পারি x4, মানে হচ্ছে এখানে আপনি লিখবেন চতুর্থ আসন্ন মূল আমরা অলরেডি লিখবো, সেটা হচ্ছে x3 ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে x0 প্লাস x2 বাই 2। ঠিক আছে, এবার এই দুটা ভ্যালুকে আপনি এখানে ইনক্লুড করবেন, এখানে x0 আর x2 তে বসায় দেন। x0 কত ছিল? x0 ছিল হচ্ছে আপনার, তো x0 ছিল এইটা, এই যে এইটা x0 ছিল, x0 এটা ছিল, তো আমরা এখানে লিখবো হচ্ছে 0.7500 দিয়ে আমরা এখানে দশমিকের পরে 6 ঘর লিখবো, প্লাস হচ্ছে x2 টা কত আসছে? 0.737500, সো বাই 2 দেওয়ার পরে রেজাল্ট কি আসবে সেটা আপনারা x3, এবার ক্যালকুলেটর আপনার অলরেডি দুটো সেট করা আছে, আমি বারবার এই কথাগুলো বলার দরকার নেই। আপনি এটার ভ্যালু পাচ্ছেন হচ্ছে x3 চতুর্থ আসন্ন মূল, এটার ভ্যালু আসছে হচ্ছে 0.74,
0.7437375375 আর একটা জিরো দিয়ে আমরা কি করে নিব, আর একটা জিরো দিয়ে আমরা এখানে 6 ঘর পূরণ করে নিব, ঠিক আছে, একটা জিরো দিয়ে। সো আশা করছি এইটুকু ব্যাপার আপনি ক্লিয়ার। এবার আমার দেখেন, আমার এরপরে কি করতে হবে, আমার কিন্তু অলরেডি চতুর্থ আসন্ন মূল আসছে। তা আমি আপনাদেরকে বলে দেই, এই প্রবলেমটার রেজাল্ট কিন্তু দশম আসন্ন মূলে গিয়ে মানে একাদশ 11তম মানে x10 গিয়ে এটার অ্যান্সার মিলে, অর্থাৎ x10 গিয়ে সে কি হয়, আমি সেটা আপনাকে এখন এই বাকি যে ধাপগুলো, এই ধাপগুলো আপনাকে আর আমি বুঝাবো না, আমি জাস্ট লিখে দেব, দেন আপনি কিভাবে আসছে আপনি নিশ্চয় বুঝে যাবেন, আমি লিখে ব্যাখ্যা করে দিচ্ছি। তো এই দেখেন, আমরা f of x3 বের করলাম, f of x3 টা পজিটিভ আসছে, তাহলে আমরা কি করতে হবে, যেহেতু f of x3 এর সাথে কাকে নিব, যেহেতু ও পজিটিভ, ওখান থেকে নেগেটিভটাকে আনবো, তো ওখান থেকে নেগেটিভ কে ছিল, ওখানে নেগেটিভ হচ্ছে x2, এই যে f of x2 টা নেগেটিভ ছিল, এই জন্য f of x3 এর সাথে x2 টা চলে আসছে, এইটার গুণফলটা 0 অপেক্ষা ছোট হবে, তো যেহেতু এটা 0 অপেক্ষা ছোট, সুতরাং পঞ্চম আসন্ন মূল হচ্ছে x4 হচ্ছে কি এইটা, আর এটার যোগফলকে 2 দিয়ে ভাগ, তো তাই করলাম, 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে হচ্ছে এত। সো এটা আমরা ক্যালকুলেটর কিভাবে আনছি, তো নিশ্চয় আপনারা এটা জানেন, একটা ক্যালকুলেটর আমরা এই যোগটার জন্য ব্যবহার করব, আর একটা ক্যালকুলেটর আমরা এইটার জন্য ব্যবহার করব, একটা ক্যালকুলেটর আমরা এটার জন্য ব্যবহার করব, আর একটা ক্যালকুলেটর আমরা এটার জন্য ব্যবহার করব। তো ওই যে আমরা দেখিয়েছি, তো এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা x4, এই x4 এই ভ্যালুটা আমরা কোথায় বসিয়েছি, x4 এই ভ্যালুটা আমরা ওই যে মেইন ফাংশনে কত 740625 এটা কোথায় বসিয়েছি, এটা বসিয়েছি আমরা এই যে এই ক্যালকুলেটরে এখানে আমরা কিভাবে বসাইছি বারবার দেখাচ্ছি, আপনি জাস্ট ক্লিক করবেন, এক্স এর ভ্যালু চাইবে, আপনি এখানে ভ্যালুটা দিয়ে ইকুয়াল দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো আপনি প্রত্যেক দফে এই কাজটাই করবেন, আমি এটা আপনাকে আর দেখাচ্ছি না, আমি আপনাকে শুধু সামনে নিয়ে যাচ্ছি, প্রবলেমটা বাকি কি হলো, এরপর f of x4 বের করলাম, রেজাল্ট আসছে পজিটিভ, তাহলে এবার f of x4 এর সাথে ওইখান থেকে নেগেটিভটাকে নিয়ে আসবো, ওইখানে নেগেটিভ কে ছিল f of x2, তো আমরা পরের দফে নিশ্চয়ই f of x2 এর সাথে f of x4 কে গুণ করব, যে f of x4 এর সাথে f of x2 গুণ করে 0 অপেক্ষা ছোট পেয়েছি, সুতরাং ষষ্ঠ আসন্ন মূল হচ্ছে এত, ঠিক আছে। একই রকম ভাবে আপনি এখানে প্রত্যেকটা দেখেন, সেম হইতে আগিয়েছি। এখন আমাদের প্রশ্নের মেইন টার্গেট কি ছিল, তো আমাদের প্রশ্নে কি চাইছে, আমাদের প্রশ্নে চাইছে যে x cos x এই সমীকরণটার একটা বাস্তব মূলের আসন্ন মান নির্ণয় করো, যেখানে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত শুদ্ধ হবে। তো আমার কিন্তু এই ঘরে 3 ঘর পর্যন্ত শুদ্ধ, এই যে এই দুইটা কিন্তু 3 ঘর পর পর সেম আসছে, তো আমরা বলতে পারতাম 3 ঘর পর্যন্ত শুদ্ধ চাইলে এখানে রেজাল্ট শেষ। এরপর আপনি দেখেন, এরপরের ধাপও এখান থেকে এখানে মিললো, 4 ধাপ মিললো না, 4টা মূল মিললো না, 4টা মান মিললো না দশমিকের পরে। এরপরে এই ঘর থেকে এখানে আসলাম, এখানে আসলো 7391, এবং পরের ধাপও কিন্তু 7391, 4টা মিলে গেছে। পরের গুলা মিলার দরকার নেই, আমার মিলতে হবে কয় ঘর, 4 ঘর, প্রশ্নে কিন্তু 4 দশমিক স্থানের কথা বলছে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি আমাদের এখানে রেজাল্ট এই যে 4 দশমিক স্থান পর্যন্ত কিন্তু মিলে গেছে, 1 2 3 4 দশমিকের পরে 4 ঘর, এই দুই পদে মিলে গেছে, পরপর দুই টার্মে যদি আমাদের যে উদ্দেশ্য সেটা যদি মিলে যায়, তাহলে আমরা বলবো এটাই হচ্ছে বাস্তব মানের আসন্ন মান, বাস্তব মূলের আসন্ন মান। তো আশা করছি এই পুরো প্রসেসটা, এই পুরো প্রবলেমটা আপনারা বুঝে গেছেন। তো এই প্রবলেমটা ঠিকঠাক যদি বুঝেন, আমি পরের পর্বে আপনাকে, যেহেতু এই ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তো পরের পর্বে আমি আপনাকে কোনটা শেখাবো, পরের পর্বে আমি আপনাদের জন্য এইখান থেকে একটা প্রবলেম শেখাবো। সো এই পর্বে এতটুকুই থাকলো, পরের পর্বে এই প্রবলেমে আবার দেখা হবে। তো এই ভিডিওটা যারা দেখেছেন তারা বাইসেকশন মেথডটা, এই প্রবলেমটাকেই কয়েকবার প্র্যাকটিস করে এখান থেকে অন্য একটা প্রবলেম নিজের মতো করে চুজ করবেন, এবং আমি যেই প্রসেসটা দেখিয়েছি সেম প্রসেসে আপনি আগান। আপনার যদি অঙ্ক না হয় আমাকে জানাবেন, দিস ইজ কনফিডেন্ট। আপনি যদি বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে অঙ্ক করেন, আপনি ধরতেই পারবেন না কে এ কে বি। আমি দেখেছি, আমি এখানে অঙ্কটা করেছি, আমি এখানে কি করেছি, এ বি আপনার বইয়ের সাথে মিলেনি, আমি প্রত্যেক ধাপে ধাপে কাজটা করেছি শুধু কনফিডেন্সের কারণে। কনফিডেন্স ঠিক আছে, আমি সবকিছু ব্যাপার আপনাকে এখানে ব্যাখ্যা করে দিয়েছি। আপনি কি করবেন, প্রথমে ফাংশনটাকে একটা ক্যালকুলেটরে উঠাবেন, আপনি হচ্ছে ওই যে এ মানে a+b/2 করার জন্য আরেকটা ক্যালকুলেটর ইউজ করবেন। এবার আপনি কি করবেন, a+b/2 তো প্রত্যেক ধাপে যেটা বের হবে, পরের ধাপে সেটার সাথে আরো একটা যোগ হয়ে 2 দিয়ে ভাগ হবে, তো সেই জন্য ক্যালকুলেটরটাকে আপনি ডিলিট করবেন না কিছুই। আর ওই আরেকটা ক্যালকুলেটরে আপনি যে ফাংশনটা বসিয়ে রাখছেন, সেখানে প্রত্যেক ধাপে আপনি f(x) বের করতেছেন, তো এই কারণে ওই ক্যালকুলেটরটা আলাদা এবং এই ক্যালকুলেটরটা আলাদা, দুইটা ক্যালকুলেটর যখন আপনার কাছে আলাদা আলাদা থাকবে, আপনি এই পুরো প্রবলেমটাকে খুব দ্রুততার সাথে করতে পারবেন। আর যদি মনে করেন আপনার ক্যালকুলেটর একটা এবং আপনি ক্যালকুলেটর ইউজই বুঝেন না, তাহলে তো আপনি এই বাইসেকশন মেথড আসলে 1 ঘন্টার আগে শেষ করতে পারবেন না। সো আপনাদেরকে আমি বারবার বলছি, বাইসেকশন মেথডটা প্র্যাকটিসের মাধ্যমে, এই ক্যালকুলেটর হ্যাক্স যদি আপনি ভালো বোঝেন, বাইসেকশন মেথডের ক্ষেত্রে ক্যালকুলেটর হ্যাক্স যদি আপনি ভালো বোঝেন, তাহলে ডেফিনেটলি এই প্রবলেমটা আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। এটা খুবই সহজ একটা প্রবলেম। তো ধন্যবাদ,
আপনাদের সবার মতামত আশা করছি। আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে এই ক্লাসটা শেয়ার করতে ভুলবেন না। এবং ক্লাসটা কেমন লেগেছে এবং আমাদের আরো কোন কোন জায়গায় আপনাকে বুঝিয়ে দেওয়া উচিত সেই জিনিসগুলো আপনি এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। না জানিয়ে গেলে কিন্তু আপনার খবর আছে। ঠিক আছে? তো অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে ভাই আপনার ক্লাসটা কেমন ছিল, আপনি কেমন বুঝছেন বা আপনার এখানে কোনো ইনফরমেশন আপনি পেয়েছেন কিনা, এটা আপনার কাছে আমার জানার থাকলো। এবং আমি পরের পর্ব কিন্তু অবশ্যই দিব আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে। তো ধন্যবাদ, পরের পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।